Chapter 51 The Grounded Ritualistic Magic জাদু দিয়ে ধারের কাগজ মেটানো সে কি দেনাদারকে অভিশাপ দিয়ে মারতে চাইছে নাকি নকল টাকা বানাতে সমস্যার সমাধান আমার কাছে নেই কিন্তু তোমাকে শেষ করে দিতে পারি ক্লেইনের মাথায় একের পর এক এরকম চিন্তা আসতে লাগল সে বিচিত্র দৃষ্টিতে ওল্ড নীলের দিকে তাকিয়ে রইল পুলিশ ডাকার সম্ভাবনাটা সে মনে মনে গুরুত্বের সাথে বিবেচনা করল না নাইট হকদের জানানোর কথা ভাবল ওল্ড নীল তার দিকে একটা চোয়ানো দৃষ্টি ছুঁড়ে দিয়ে বিরক্ত গলায় বলল তোমার চোখে অজ্ঞতা মূর্খামি আর হীন অবিশ্বাস দেখতে পাচ্ছি ডান কি তোমাকে মিস্ট্রি প্রায়ারদের নীতিকথাটা বলেনি নিজের ইচ্ছামতো চলো কিন্তু কাউকে ক্ষতি করো না এই নীতিটা আসলে গোপন এবং অশুভ মোজেস অ্যাসেটিক অর্ডার সংগঠন থেকে এসেছে কিন্তু যে বিয়ন্ডাররা মোজেস অ্যাসেটিক অর্ডারের পথ বেছে নিয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছে এটা সঠিক এই নীতি কঠোরভাবে মেনে চলা এবং প্রয়োজনীয় ভয় ও শ্রদ্ধা দেখালে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে যায় বিপরীতটাও সমানভাবে প্রমাণিত আমার প্রতি তোমার সন্দেহ মিস্ট্রি প্রায়ারদের অপমান দুঃখিত ক্লেইন দ্বিধা না করে ক্ষমা চাইল সত্যি সে ভুলে গিয়েছিল যে ডান স্মিথ একবার এই নীতির কথা উল্লেখ করেছিল ওল্ড নীল আসলে সত্যিকারের রাগী ছিল না এক পলকেই সে হাসল আফসোস খুব কম বিয়ন্ডারই সিয়ার হতে চায় তোমাকে সাহায্য করার মতো কোনো নীতিকথা নেই কিন্তু আমার কাছে সম্রাট রোজেলের ডায়েরি আছে হ্যাঁ নীতি কঠোরভাবে মেনে চলার মধ্যে অভিনয়ের একটা আভাস আছে গভীর চিন্তায় মাথা নাড়তে নাড়তে হঠাৎ এই ভাবনাটা ক্লেইনের মাথায় এল ওল্ড নীল আর কথা বাড়াল না গোল টেবিল থেকে ফুলদানি আর অন্যান্য জিনিসপত্র সরিয়ে কোনায় রাখল তারপর রূপোর বাক্স থেকে একটা গাঢ় লাল আর একটা কালো মোমবাতি বের করল সে বলল সাধারণ মানুষ যদি রিচুয়ালিস্টিক ম্যাজিক করতে চায় তাহলে তাদের অ্যাস্ট্রোম্যান্সির ফলাফল মেনে চলতে হয় বা সংশ্লিষ্ট বই পড়তে হয় উপযুক্ত তারিখ আর সময় বেছে নিতে হয় যেমন দেবীর প্রতিনিধিত্বকারী দিন যখন তিনি চাঁদের উপর রাজত্ব করেন কিন্তু আমাদের মতো বিয়ন্ডারদের জন্য বিশেষত যারা এই বিষয়ে দক্ষ সেটার দরকার নেই আমাদের তীক্ষ্ণ আধ্যাত্মিক উপলব্ধি আর শক্তিশালী অ্যাস্ট্রাল প্রজেকশন মূল বিষয় অবশ্য যে রিচুয়ালিস্টিক ম্যাজিক করতে যাচ্ছ সে বিষয়ে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে উপযুক্ত তারিখ আর সময় বেছে নেওয়াই ভালো এতে সাফল্যের সম্ভাবনা বাড়ে হ্যাঁ এটা একটা শর্তের উপর নির্ভরশীল নিয়মগুলো মনে রেখো কঠোরভাবে মেনে চলো ওল্ড নীল দুটো মোমবাতি রেখে পাশ ফিরে ক্লেইনের দিকে তাকাল গলায় গভীর গাম্ভীর্য নিম্নক্রমের বিয়ন্ডাররা যথেষ্ট শক্তিশালী নয় তারা যে রিচুয়ালিস্টিক ম্যাজিক করতে পারে তার প্রায় সবটাই বাইরের শক্তি আর সাহায্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ তাই তুমি কেবল দেবী বা ঝড়ের প্রভুর মতো প্রচলিত দেবতাদের কথা বিবেচনা করতে পারো একদম অজানা বা অনিশ্চিত সত্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করো না এমনকি যদি মানুষ তাদের বিশ্বাস করে বা লেখা প্রতিশ্রুতিগুলো লোভনীয় মনে হয় আমাকে বিশ্বাস করো ঝুঁকি নিও না একবার চেষ্টা করলেই পিচ্ছিল ঢালবে অতল গহ্বরে পড়ে যাবে আর ফেরার পথ থাকবে না যত কাজ আর প্রতিরোধই করো না কেন কেবল গতি কমবে গন্তব্য বদলানোর কোনো উপায় নেই মনে থাকবে ক্লেইন গভীর কণ্ঠে বলল কিন্তু ভেতরে ভেতরে সে একটু ভয় পাচ্ছিল আমার ভাগ্যবর্ধক আচারটা কিন্তু অজানা আর অনিশ্চিত কোনো সত্তার কাছ থেকে শক্তি নিয়েছে বলে মনে হচ্ছে তাছাড়া আমি কুয়াশায় মানুষ টেনে নেওয়ার শক্তি পেয়েছি যা হ্যাংডম্যানের মতো সিনিয়র বিয়ন্ডারও অবিশ্বাস্য মনে করেছিল যদিও অন্তত আমার মনে হয় সে সিনিয়র বিয়ন্ডার ভাগ্যিস এখনও পাগল হয়নি বা নিয়ন্ত্রণ হারানোর কোনো লক্ষণ নেই এই দুশ্চিন্তার মাঝেই সে নিজে থেকে প্রসঙ্গ বদলাল তাহলে নাইটহকরা কি দেবীর সাহায্য নেবে ঝড়ের প্রভুর কাছে প্রার্থনা করলে কেউ আটকাবে না কিন্তু রিচুয়ালিস্টিক ম্যাজিকে তিনি দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে সাড়া দিচ্ছেন কিনা আমরা বুঝতে পারব না ফলাফল অপ্রত্যাশিতভাবে বিকৃত হয়ে যাবে ওল্ড নীল রসিকতার ছলে ক্লেইনকে সেই ধারণা থেকে সফলভাবে সরিয়ে দিল এখানে সেরা বলে কিছু নেই কেবল প্রয়োজনীয় আছে উপদেশ শেষে ওল্ড নীল গাঢ় লাল মোমবাতিটা তুলে নিয়ে বলল চাঁদফুল আর গাঢ় লাল চন্দন দিয়ে তৈরি মোমবাতি রিচুয়ালিস্টিক ম্যাজিকে দেবীর ক্রিমজনের রানী পরিচয়কে প্রতিনিধিত্ব করে কালো মোমবাতির দিকে ইশারা করে বলল রাতের ভ্যানিলা আর ঘুমফুল দিয়ে তৈরি মোমবাতি রাতকে প্রতিনিধিত্ব করে বলতে বলতে সে কালো মোমবাতিটা গোল টেবিলের উপরের বাঁ দিকে রাখল আর লাল মোমবাতিটা উপরের ডান দিকে শুধু দুটো মোমবাতি দিয়ে দেবীকে কেন প্রতীকী করা হচ্ছে তিনি তো গোপনের মা দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞী বিশ্রাম ও নীরবতার কর্ত্রীয় ওল্ড নীল হাসল একদম ঠিক এই প্রশ্নটাই আমি চেয়েছিলাম তুমি করো পতনের আগে মোজেস অ্যাসেটিক অর্ডারের চার্চের সাথে খুব ভালো সম্পর্ক ছিল রিচুয়ালিস্টিক ম্যাজিকের বিষয়ে তাদের বিশ্বাস আর ফলাফল আমাদের উপর গভীর প্রভাব ফেলেছে তারা বিশ্বাস করে সবকিছুই সংখ্যাবিশিষ্ট প্রতিটি সংখ্যার একটা আধ্যাত্মিকতা আছে রিচুয়ালিস্টিক ম্যাজিকে শূন্য মানে অজানা বা বিশৃঙ্খলা এটা মহাবিশ্ব জন্মানোর আগের অবস্থাকে প্রতীকী করে এক মানে সূচনা প্রথম সৃষ্টিকর্তা দুই
মানে তাঁর শরীর থেকে জন্মানো বিশ্ব আর বিভিন্ন দেবতা। 3 মানে দেবতা আর জড় জিনিসের মিলনে সব কিছু তৈরি, তাই দুটো মোমবাতি দেবীকে প্রতিনিধিত্ব করে, আর তৃতীয় মোমবাতি তোমার জন্য। কোন দুটো মোমবাতি আর কোন দুটো প্রতীক ব্যবহার করা হবে সেটা নির্ভর করে রিচুয়ালিস্টিক ম্যাজিকের উদ্দেশ্যের উপর। 3 থেকে সবকিছু জন্মায়। ক্লেইন অনিচ্ছাকৃতভাবে আগের জীবনের কিছু কথা মনে করতে লাগল। ক্লেইনকে মনোযোগ দিয়ে শুনতে দেখে ওল্ড নীল তৃতীয় একটা মোমবাতি তুলে বলল, এটা আমাকে প্রতিনিধিত্বকারী মোমবাতি। এটা একটা সাধারণ মোমবাতি যেখানে শুধু সামান্য পুদিনা যোগ করা হয়েছে। মনে রেখো, গোলাপ, লেবু, পুদিনা, চাঁদফুল, রাতের ভ্যানিলা, ঘুমফুলের মতো গাছপালা দেবীর অত্যন্ত প্রিয়। ভিন্নভাবে দেখলে 3টে মোমবাতি প্রতিটি মানুষের শরীর, আধ্যাত্মিকতা আর দেবত্বকে প্রতিনিধিত্ব করে। বিবরণ শেষ করে ওল্ড নীল তৃতীয় মোমবাতিটা গোল টেবিলের মাঝখানে রাখল। তারপর সে একটা শিশিতে ভরা পূর্ণচন্দ্র সারতেল, ডার্ক সিক্রেট এমব্লেম খোদাই করা একটা বড় কড়াই, সুন্দর নকশার একটা রূপোর ছুরি, 1 কাপ জল আর একটা থালায় মোটা লবণ বের করল। যেসব বিয়ন্ডার রিচুয়ালিস্টিক ম্যাজিকে দক্ষ নয় তাদের ঘণ্টা, ক্রিস্টাল বল, রূপোর কাপ, ধূপ বা অন্যান্য সহায়ক জিনিসপত্র লাগে, কিন্তু মিস্ট্রি প্রায়ার আর সিয়ারদের সেসব দরকার নেই। এই জিনিসগুলোই যথেষ্ট। ওল্ড নীল নকল ছাগলের চামড়ার কাগজটা, যেখানে ধারের স্বীকারোক্তি লেখা, কড়াইয়ের ঠিক নিচে রাখল আর একটা বিশেষ পালকের কলম দিয়ে এক কোণা চেপে ধরল। সে ক্লেইনের দিকে ঘুরে বলল, রিচুয়ালিস্টিক ম্যাজিকের জন্য একটা পরিষ্কার আধ্যাত্মিক পরিবেশ দরকার যেখানে কোনো বিঘ্ন ঘটবে না। আমাদের সেটা তৈরি করতে হবে। প্রথম পদক্ষেপ হল কোজিটেশনে প্রবেশ করা। মন একাগ্র করো, সহায়ক জিনিসপত্রের মাধ্যমে নিজের শক্তি টেনে বের করো আর আমাদের চারপাশে সেটা গড়ে তোলো। যেমন বিবারের বাড়িতে হোলি নাইট পাউডার ব্যবহার হয়েছিল, আর আমি ব্যবহার করব আচারের রূপোর ছুরি। পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অনুযায়ী প্রতীক আর সংশ্লিষ্ট মন্ত্র নিশ্চিত করতে হবে। হার্মিস ভাষায় মন্ত্র পড়া সবচেয়ে ভালো, কারণ প্রাচীন হার্মিস প্রকৃতি থেকে উৎপত্তি। এটা প্রাচীন ড্র্যাগনিজ আর প্রাচীন এলভিসের মতো। প্রভাব সরাসরি, কিন্তু প্রয়োজনীয় আড়াল আর সুরক্ষার অভাব আছে। পাঠকারী সহজেই বিপদে পড়তে পারে, তাই এটা পরিবর্তিত হয়েছে। তবে এটা আরও বেশি কার্যকর। ঠিক আছে, এখন আমাকে রিচুয়ালিস্টিক ম্যাজিকে মনোযোগ দিতে হবে। আর কিছু বুঝিয়ে বলার সময় নেই। দেখে আর শুনে মনোযোগ দাও। যা জানতে চাও মনে রাখো, শেষ হলে জিজ্ঞেস করো। ঠিক আছে। ক্লেইন 2 পা পিছিয়ে ওল্ড নীলের ওপর দৃষ্টি স্থির করল। ওল্ড নীলের চোখ দ্রুত অন্ধকার হয়ে এল। তার চারপাশে অদৃশ্য বাতাস ঘুরতে লাগল। একটু চুপ থেকে সে বাঁ থেকে ডানে, তারপর উপর থেকে নিচে মানসিক শক্তি দিয়ে ঘর্ষণ তৈরি করে একে একে 3টে মোমবাতি জ্বালাল। তারপর রূপোর ছুরি তুলে মোটা লবণে গেঁথে দিল। তারপর হার্মেস ভাষায় মন্ত্র পড়তে শুরু করল। আমি তোমাকে পবিত্র করি বিশুদ্ধ রূপোর ছুরি। আমি তোমাকে পরিষ্কার ও শুদ্ধ করি এই আচারে আমার সেবায় নিয়োজিত হতে। খো ডা এভানাইট দেবী ক্রিমজনের রানীর নামে। তুমি পবিত্র হলে। শক্তিশালী সংক্ষিপ্ত শব্দাংশের পর ওল্ড নীলর উপর ছুরি টেনে পরিষ্কার জলের কাপে ঢুকিয়ে দিল। তারপর উঁচু করে ধরে গোল টেবিলের বাইরের দিকে ইশারা করল। ছুরির ডগা পরিধি বরাবর ঘোরাতে ঘোরাতে 1 পা সামনে বাড়িয়ে গোল টেবিলকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে ক্লেইন অনুভব করতে পারল রূপোর ছুরি থেকে অদৃশ্য শক্তি বেরিয়ে আসছে। এটা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, বাতাসের সাথে মিলে একটা সম্পূর্ণ বদ্ধ দেয়াল তৈরি করছে। একটা পূর্ণ চক্কর শেষে বেদিটা চারপাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। ওল্ড নীল গোল টেবিলের সামনে দাঁড়িয়ে রূপোর ছুরি নামিয়ে রাখল। পূর্ণচন্দ্র সারতেলের শিশি তুলে কালো, গাঢ় লাল আর সাধারণ মোমবাতিতে 3 ফোঁটা করে ঢেলে দিল। চিত পাতলা কুয়াশা উঠতে লাগল। সবকিছু যেন রহস্যের আবরণে ঢেকে গেল। ওল্ড নীল কাঁচের শিশি নামিয়ে 2 মিনিট চুপ করে নকল ছাগলের চামড়ার কাগজের দিকে তাকিয়ে রইল। তারপর পালকের কলম তুলে নিজের নিয়ন্ত্রণের একটা চিহ্ন আঁকল। সব লেখাকে ঘিরে একটা চতুর্ভুজ, এটা বোঝাচ্ছে যে সে ঋণের নিয়ন্ত্রণে আছে। তারপর আরেকটা ক্রুশ চিহ্ন আঁকল, বোঝাল যে এটা বাতিল হয়ে গেছে। এই পদক্ষেপে পৌঁছে সে এক হাতে কাগজটা তুলল আর অন্য হাতে নিজের ভ্রুয়ের মাঝে টোকা দিয়ে স্পিরিট ভিশন সক্রিয় করল। আর একটা অদৃশ্য উচ্ছ্বসিত শক্তি ফুটে উঠল। ওল্ড নীল ফিসফিসিয়ে মন্ত্র পড়তে শুরু করল। আমি অন্ধকার রাতের শক্তি প্রার্থনা করি। আমি লাল রঙের শক্তি প্রার্থনা করি। আমি দেবীর মমতাময় করুণা প্রার্থনা করি। অনুগ্রহ করে এই ধারের কাগজ মেটানোর অর্থ প্রদান করুন। রাতের ভ্যানিলা, লাল চাঁদের ভেষজ, আমার মন্ত্রে তোমার শক্তি দাও। চাঁদফুল, লাল চাঁদের ভেষজ, আমার মন্ত্রে তোমার শক্তি দাও। পাশ থেকে শুনতে শুনতে ক্লেইন একদম হতবাক হয়ে গেল। তার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগল। এরকম মন্ত্রে কাজ হয়? যদিও লেখা হার্মিস থেকে পড়া হচ্ছে, এটা কি একটু বেশি সরল আর সাদামাটা না? দেবী কি রাগ করে ঋণ কয়েক গুণ বাড়িয়ে দেবেন না? ঠিক সেই মুহূর্তে মোমবাতির আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল।
মন্ত্র শেষ করে ওল্ড নীল 2 মিনিট চোখ বন্ধ করে রইল। তারপর পূর্ণচন্দ্র সারতেল তুলে 3টে মোমবাতিতে 1 ফোঁটা করে ঢালল। সাথে সাথে সে কাগজটা ধরে আমাকে প্রতিনিধিত্বকারী মোমবাতির কাছে নিয়ে গেল। আগুন ধরতেই দ্রুত কড়াইয়ে ছুঁড়ে দিল। ওল্ড নীল আবার চোখ বন্ধ করল, যেন ধারের কাগজটা পুড়ে যাওয়ার অনুভূতি উপলব্ধি করছে। একটু পরে চোখ খুলে কড়াইয়ের উপরের কালো সেক্রেড এমব্লেমের দিকে তাকাল। কাগজটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। লেডিরা জয় হোক। ওল্ড নীল বুকে 4টে জায়গায় টোকা দিল, লাল চাঁদের আকৃতি তৈরি করে। তারপর যে ক্রমে মোমবাতি জ্বেলেছিল তার উল্টো ক্রমে সব নিভিয়ে দিল। সব শেষ করে রূপোর ছুরি দিয়ে চারপাশের অদৃশ্য দেয়াল ভেঙে দিল। সাথে সাথে জোরালো বাতাস উঠল। ওল্ড নীল স্বস্তির শ্বাস ছাড়ল। শেষ এটুকুই? ক্লেন হতভম্বভাবে জিজ্ঞেস করল। ধারের কাগজ মিটে গেছে? কিভাবে? আমিও জানি না। যাই হোক, এটা কোনো না কোনো যুক্তিসঙ্গত উপায়ে মিটে যাবে। ওল্ড নীল হাসতে হাসতে হাত তুলে বলল। এটা? ক্লেন বুঝতে পারছিল না কোনো মুখভঙ্গি বা কথায় সাড়া দেবে। এটা কি একটু বেশি অনির্ভরযোগ্য না?